2026 বিশ্বকাপের ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচ এটি, এবং দুই দলেই বেশ তারকা আছে এবং দুই দলই কিন্তু বিশ্বকাপের মঞ্চে দারুণ খেলে থাকে। বিশেষ করে বড় মঞ্চের বড় তারকারা গোল করে থাকেন, পারফর্ম করে থাকেন। যদিও পর্তুগালের খেলায় রোনালদোর ক্ষেত্রে সেটি হয়নি, তবে এই ম্যাচে কিন্তু আসলে হয়েছে। হ্যারি কেইন তিনি আসলে দুটি গোল করেছে এবং হ্যাট্রিক গোলটি করার জন্য তিনি যে ক্ষিপ্রতা দেখিয়েছে সেটি তো আসলে দেখার মতো। শেষ পর্যন্ত আসলে খুব বড় ব্যবধানই বলা চলে, যে 4-2, এবং দুই দলই কিন্তু বড় দল, কেউ কাউকে হয়তো পাত্তা দিতে চাইবে না। এখন পর্যন্ত এবারে বিশ্বকাপের সবচেয়ে হাই স্কোরিং ম্যাচ কিন্তু এটি হয়েছে। আজকের যে 6টি গোল আমরা দেখতে পেয়েছি পুরো ম্যাচের মধ্যে, এরকমই হাইস্ট স্কোর হয়তো এর আগের ম্যাচে হয়েছে 7-1 ব্যবধানে একটা আছে, 8 গোলের। তবে হাই স্কোরিং এই দিক দিয়ে বলা যায় যে দুই দলই যেমন সমপরিমাণ শক্তিমত্তা রাখে, সেই ম্যাচে এরকম ম্যাচে এই গোল ব্যবধানটা বেশি হয়েছে। এটা আসলে বলা চলে যে ইন্টারেস্টিং ম্যাচ ইন দিস ওয়ার্ল্ড কাপ রাইট নাও। তার দুর্দান্ত পারফর্ম করেছে ইংল্যান্ড, যেটা আমার প্রেডিকশন কিন্তু মিলেছে। আমি বলেছিলাম ইংল্যান্ড আজকে ম্যাচটি জিতবে। মেবি দিস টাইম ইটস কামিং হোম, ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন। দুর্দান্ত ফুটবল খেলেছে ইংলিশ ফুটবল টিম। আমি বারবার একটা কথা বলছিলাম যে থমাস তুখেল দুর্দান্ত 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 এক্সপিরিয়েন্স সমৃদ্ধ একজন ম্যানেজার। তিনি বায়ার্ন মিউনিখের মতো কোচের ক্লাবিং ক্যারিয়ার করেছেন। আমরা দেখতে পেয়েছি চেলসিতে তিনি কোচিং ম্যানেজার হিসেবে বেশ কয়েক সিজন ছিলেন, চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন, এবং ইংলিশ ফুটবল টিমে মোস্ট প্রবলি তার ফার্স্ট ম্যাচ আজকে ছিল এটি তার, রাইট? তো দুর্দান্ত পারফর্ম করার পর কিন্তু ইংলিশ টিমের যে প্রেশার, ইংলিশ মিডিয়ার যে প্রেশার, এটি হ্যান্ডেল করে নিজের প্রথম ম্যাচে তো দারুণ পারফর্ম করবে, এটি আসলে এক্সপেকটেশনের বাইরে ছিল বলা চলে। এটা আসলে দারুণ যে যেই দলের কোচ তার প্রথম অভিষেক ম্যাচ হচ্ছে বিশ্বকাপেরই প্রথম ম্যাচ 2026 বিশ্বকাপ, সেই ম্যাচে তার দল নিয়ে যে স্কোরটা তিনি দাঁড় করিয়েছেন এটি আসলে আউটস্ট্যান্ডিং। এখান থেকে মনে হচ্ছে যে ইংল্যান্ড দলটা এবার ভালো কিছু করবে এবং বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও বিশ্ব ফাইনালে কিন্তু যাওয়ার মতো একটা দল এবং ক্ষমতা রয়েছে আমি মনে করি। এছাড়া আমার কাছে মনে হচ্ছে থমাস তুখেল একটি কাজ ভালো মতো করেছেন, সমালোচকদের মুখে বেশ ভালোভাবে একটি, আমি বলবো যে সমালোচকদের চুপ করে দিতে পেরেছেন তিনি। কারণ ফিল ফোর্ডেনকে নেওয়া হয়নি, তারপর কোল পালমারকে নেওয়া হয়নি, ট্রেন্টকে নেওয়া হয়নি, আরো বেশ কয়েকজন পরিচিত মুখকে কিন্তু আমরা ইংল্যান্ড ন্যাশনাল টিমে দেখতে পাচ্ছি না। এরপর কিন্তু যেদিন হচ্ছে ইংলিশ স্কোয়াডটি ঘোষণা করা হয়, অনেক সমালোচনার মুখে তিনি পড়েছিলেন। আর প্রথম ম্যাচই ক্রোয়েশিয়ার এগেইনস্টে 4-2 এর বিগেস্ট উইন। আমার মনে হয় যে সমালোচকদের মুখ আমি মনে হয় এখানে যারা সমালোচক আছেন তারা হয়তো না বুঝে এগুলো করেছেন। কারণ একটা নতুন কোচ যখন আসবে, সেই দলটা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করবে, সেই দল নিয়ে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা চালাবে, সেটি তিনি করেছেন। তার প্রথম ম্যাচ হতে পারে, কিন্তু ওই বিশ্বকাপের আগে হয়তো তিনি কিন্তু একটা সময় পেয়েছিলেন দলকে বোঝার, জানার, তারপরে কিন্তু আসলে স্কোয়াডটা দিয়েছেন। তাতেই বলা চলে তিনি একটা ভালো মাস্টার মাইন্ড গেম খেলেছেন এবং সেটি কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে কাজে দিয়েছে। এক্স্যাক্টলি। আমরা যদি আজকে ম্যাচের দিকে একটু যাই, আজকে ম্যাচের পজিশন কিন্তু বেশ ভালো ছিল। প্রথমার্ধে আমরা 2-2 গোলে ড্র দেখতে পেয়েছি। দুর্দান্ত পারফর্ম করেছে দুই দলই, একটি গোল এক টিম দিলে আর সাথে সাথে আরেকটি টিম স্কোর লেভেল করে ফেলছিল বারবার। 2-2 সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ শেষ হলো। সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি 3-1 এগিয়ে যায় ইংল্যান্ড। আমরা যদি ম্যাচের পজিশনের দিকে একটু যাই, ইংল্যান্ড আজকে 52% বল হোল্ড করেছে, অন্যদিকে ক্রোয়েশিয়া ছিল 48%। আমরা যদি শট অন টার্গেটের কথা বলি, ইংল্যান্ড 11টি শট অন টার্গেট করেছে, অন্যদিকে ক্রোয়েশিয়া ছিল 5টি। অপোজিশন বক্সে যদি আমরা টাচের কথা বলি, ইংল্যান্ডের টাচ ছিল 36, অন্যদিকে ক্রোয়েশিয়া ছিল 17। তো বেশ ভালো ডিফারেন্স দেখা যাচ্ছে। আমার মতে ইংল্যান্ড বেশ ভালো অ্যাটাক করেছে, তবে ক্রোয়েশিয়া কিন্তু ছেড়ে কথা বলেনি, যে কয়টা সুযোগ তারা পেয়েছে কাজে লাগানোর চেষ্টা করেছে। তবে আমার কাছে ক্রোয়েশিয়ার দুর্বলতা মনে হয়েছে, কারণ তারা টিকি টাকা ফুটবল থেকে এখনো ব্যাক আসতে পারেনি। এবং আজকের ম্যাচের যদি কথা বলেন, তারা অবশ্যই পিছিয়ে ছিল, কারণ ইংল্যান্ডের প্লেয়ারদের যে ক্ষিপ্রতা ছিল তার কাছে যেন ক্রোয়েশিয়া অনেকটাই পিছিয়ে ছিল। বিশেষ করে সব থেকে বেশি মানে কৃতিত্ব দিব আমি হচ্ছে ক্রোয়েশিয়ার গোলকিপার। তিনি না থাকলে হয়তো আজকে আরো 2 থেকে 3টি গোল হতে এবং সেই 7 গোলের ম্যাচ আমরা দেখতাম, এরকম হতে পারতো। আজকে তিনি আসলে যে কয়টা সেভ দিয়েছেন, এবং আমরা খেলার কত মিনিটে যেন একটা দেখলাম যে একই সাথে 2টি শট, একটা শট তিনি রিবাউন্ড হয়ে চলে আসে, আবার শট দিয়েছে, সেটিও ঠেকিয়ে দিয়েছেন, এবং তার কয়েকটা পাসেসের পর আবার শট, সেটিও ঠেকে দিয়েছে। ডমিনিক লিভাকোভিচ দুর্দান্ত গোলকিপিং করেছেন আজ। উনি দেখতে পাচ্ছি আমরা 60টি সেভ দিয়েছেন পুরো 90 মিনিটের মধ্যে। উনি আগে থেকেই একজন বিশ্বমানের গোলকিপার। আমরা 2022 সালে বিশ্বকাপে দেখেছি ব্রাজিলের সাথে পেনাল্টি শুটে
দারুণ মানসিকতা তিনি পরিচয় দিয়েছে। কিভাবে প্রেশার হ্যান্ডেল করে গোলকিপিং করতে সেটি খুব ভালো মতোই জানেন তিনি। ইভেন 2018 সালে দেখতে পেয়েছি কিভাবে নিজের দলকে তিনি ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে। সেবারে কিন্তু বেশ কয়েকটি ম্যাচ টিমের সাথে তারা ট্রাইব্রেকার পর্যন্ত খেলে তারপর হচ্ছে পরের রাউন্ডে যেতে হয়েছে তাদেরকে। তো তিনি একজন বেশ এক্সপিরিয়েন্স প্লেয়ার, 31 বছর বয়সী গোলকিপার, এক্সপিরিয়েন্স রয়েছে তার, ঠান্ডা মাথায় কিভাবে গোলকিপিং করতে হয় সেটি খুব ভালোভাবে জানে। এবং আজকের ম্যাচে হয়তো ফরওয়ার্ডদের ভুল অথবা আমি বলবো মিডফিল্ডারদের পরিপূর্ণতার অভাবের কারণে হয়তো ম্যাচটি বের করে আনতে পারেনি, বাট লিভাকোভিচ কিন্তু বড় ব্যবধানের হাত থেকে আজকে দলকে বাঁচিয়েছেন। বড় ব্যবধানে আমি এখানে হারটাও বিশেষ কিছু আমি দেখছি না, কারণ এখানে আসলে বিপদ তখনই যখন আপনি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবেন, তখনও আসলে বিপদ থাকতে পারে, গ্রুপ রানার্স আপ হয়ে গেল বিপদ। কথা হচ্ছে যে সেকেন্ড গ্রুপেই আসলে যত সব নাটক হবে, যখন দেখবেন যে একটা গ্রুপের সেরা দল রানার্স আপ হয়েছে, তখন দেখবেন যে আরেকটা গ্রুপের যদি সেরা দলটা যদি রানার্স আপ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের সাথেই তো খেলাটা করার সম্ভাবনা বেশি। ভাই বিশ্বকাপে আপনি যদি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান, আপনার না এই বিগেস্ট টিমগুলোকে হারিয়েই যাওয়ার মেন্টালিটিটা হাই রাখতে হবে। আপনার মেন্টালিটি ওইরকম রাখতে হবে যে না, আই ক্যান ডিফিট এনিওয়ান, আমার ওই ট্রফিটা নিতে হবে, ওই ট্রফিটা নিতে হলে আমার যে কাউকে হারাতে হবে। এই মেন্টালিটি যদি আপনার না থাকে, আপনি এবং আনবিটেন থাকাটাও তো আসলে বড় গৌরবের। এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়তো এক্ষেত্রে আর হতে পারবে না ক্রোয়েশিয়া, কারণ এই গ্রুপের সব থেকে এখন শক্তিশালী দল ইংল্যান্ডই। সেই ইংল্যান্ড দলের কাছে পরাজিত হয়েছে। পানামা, ঘানা আছে, তাদের বিপক্ষে হয়তো জয় পাবে, তবে সেই দুই দলের বিপক্ষে কিন্তু ইংল্যান্ড দল ইজিলি জয় পাবে। তাতে বলাই চলে যে এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাচ্ছে ইংল্যান্ড, এবং সেকেন্ড আমি যাকে রাখবো তারা হচ্ছে ক্রোয়েশিয়া, এবং এমনটাই হওয়ার সম্ভাবনা বেশি। এক্স্যাক্টলি। টেবিল থেকে আমরা যেটা বললাম, ইংল্যান্ড এই গ্রুপের সবচেয়ে স্ট্রংগেস্ট দল, দ্বিতীয়ত ক্রোয়েশিয়া থাকবে। হোপফুলি আমরা ইংল্যান্ডকে, যদি ইংল্যান্ড সব গ্রুপ চ্যাম্পিয়ন হয়, অন্যদিকে এবারের বিশ্ব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, হোপফুলি তাদেরকে আমরা সেমিফাইনালে দেখতে পাবো যদি সবগুলো রাউন্ড তারা ক্লিয়ার করতে পারে। হ্যাঁ, এবার খেলা দেখে যা মনে হয়েছে, বিশেষ করে আমি সবার এগিয়ে রাখবো ফ্রান্সকে, তারপর আমি অবশ্যই আর্জেন্টিনাকে রাখবো। এবং আমার কেন যেন মনে হচ্ছে যে এবার এই দুই দলটা আবারও ফাইনাল খেলবে, এবং খুবই এটা সন্দেহ হওয়াটা স্বাভাবিক। সেটি হচ্ছে গতবারের যে ক্ষিপ্রতা দুইটা দলের ছিল, এবারও সেম, এবং দুইটা দলের এনার্জি একই, দুই দলের যে তারকা তাদেরও সেই একই পারফরমেন্স। এটা আমার মনে হয়েছে আজকে যখন সকালে আমরা আর্জেন্টিনার ম্যাচ দেখছিলাম, আমাদের কিন্তু একবারের জন্য মনে হয় এটি 4 বছর আগের আর্জেন্টিনা, আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে একসাথে ম্যাচ দেখেছিলাম, মনে হয়েছে সেই কাতারের ভয় পেয়ে কিন্তু তারা দিচ্ছিল। ইভেন আমরা যদি ফ্রান্সের ম্যাচের দিকে তাকাই, হয়তো প্রথমার্ধে তারা ভালো খেলেনি, বাট সেকেন্ড হাফে যখনই একটি সুযোগই পেয়েছে সেটি তাকে কাজে লাগিয়েছে। আসলে বড় বড় দলের ক্ষেত্রে এটি হয়, আপনি পুরো 90 মিনিট সুযোগ পাবেন না, 90 মিনিটে একটি সুযোগ পাবেন এবং সেটিকেই আপনাকে কাজে লাগিয়ে ম্যাচ বের করে আনতে হবে। কিলিয়ান এমবাপ্পে আমরা কথা যদি বলতে চাই, ফার্স্ট হাফে বেশ কয়েকটি মিস তিনি করেছেন, সেকেন্ড হাফে একটি ভালো ক্রস থেকে, একটি ভালো থ্রু পাস থেকে বল পেয়েছেন, ফিনিশ, বুম। এক্স্যাক্টলি, দ্যাটস হাউ ইউ ডু ইট। উনি 2018 বিশ্বকাপে 4টি গোল করেছেন খুব সম্ভবত, ইফ আই এম নট রং। 2022 বিশ্বকাপে 8টি গোল করেছে, দুর্দান্ত পারফর্ম করেছে। তো এইসব বড় বড় প্লেয়াররা এই যে ছোট ছোট একটি দুটি চান্স থেকে ম্যাচ বের করে আনতে পারে, আমরা আর্জেন্টিনা, ফ্রান্স থেকে কনসিস্টেন্টলি কিন্তু লাস্ট 8 বছর ধরে এগুলো দেখতে পাচ্ছি। তো হোপফুলি আমরা আবার একটি সেমিফাইনাল দেখতে পারি যদি। হ্যাঁ, অবশ্যই এরকমটাই মনে হচ্ছে। তার আগে এবারে বিশ্বকাপে বড় দলগুলো তারা ভালো পারফর্ম করছে, যদিও আসলে অনেক দল হতাশা দিয়েছে, সেই ক্ষেত্রে সব থেকে বড় হতাশা আসলে ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ডে কিন্তু আশা অনুযায়ী খেলে। কেন যেন আমরা ব্রাজিলকে ছেড়ে কথা বলছি। ব্রাজিল আসলে প্রথম ম্যাচে হয়তো তাদের নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে হয়তো কিছু একটা গোঁজামিল ছিল, তবে এই দলটাকে আমি কখনো নিচে রাখবো না, কারণ এই দলটা সবসময় আসলে যেটাই হোক, তারা তাদের দলে যে তারকা ফুটবলার বা তারকা একটা দল, এবং 5 তারকার তারা একটা দল, এবং বিশ্ব চ্যাম্পিয়নের সব থেকে বেশিবার তারা চ্যাম্পিয়ন হয়েছে। এই যে একটা মানসিক সাহস, এটি কিন্তু তাদেরকে যে কোনো সময় যে কোনো দলের বিপক্ষে একটা টর্নেডোর মতো একটা পারফরমেন্স। সেটা তো অবশ্যই, আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচ তাদের রয়েছে। আর আমি বিশ্বাস করি আনচেলত্তি ব্রাজিল ফুটবল টিমের এখন যে সমস্যাটা রয়েছে, একজন টিপিক্যাল হোল্ডিং মিডফিল্ডারের অভাব, একজন আমরা ফার্স্ট ম্যাচে নেইমার কিন্তু ফিরতে পারে, নেইমার কিন্তু ফিরলেই এই দলটা মনে করি যে চাঙ্গা। বিগত ম্যাচে অ্যাকচুয়ালি প্রাইম নেইমারকে মিস করেছি, উনি যে পরিমাণ থ্রেট সৃষ্টি করতে পারছিল না, আর ওই দিনের ব্রাজিল কিন্তু সেটা সৃষ্টি করতে পারছিল না। আর অন্যদিকে রাইট ব্যাকও বেশ অপরিপক্ক ছিল বলে আমার মনে হয়েছে, রাইট ব্যাক যদি অপরিপক্ক সাপোর্ট দিতে পারতো। এবং এই দলটাতে আমার মনে হয়েছে শুরুর দিকে অ্যান্ড্রিককে
খেলাতে হবে। তিনিও কিন্তু আসলে ছোট ধরনের খেলোয়াড় হলেও কিন্তু তিনি দারুণ খেলে এবং খুব দারুণ অ্যাটাকিং এ যেতে পারে, ঠিক ভিনি যেমনটা করে ঠিক সেম কাজটা কিন্তু তিনি করতে আমরা পারে। অলসো দেখতে পেয়েছি রাফিনা কিন্তু পুরো বাজে খেলেছে প্রথমার্ধ, সেকেন্ড হাফ যেটাই বলি। এই ক্ষেত্রে যদি রাইট ব্যাকের সমস্যাটা সলভ করতে পারে, রাইট ব্যাক যদি আপনাকে মাঝখান পর্যন্ত সাপোর্ট দেয়, রাফিনা ওইদিকে কিন্তু ফ্রি রোল পাচ্ছে, নিজের অরিজিনাল ন্যাচারাল খেলাটা কিন্তু খেলতে পারবে। তিনি তো ব্যাপক ফ্রি স্পেস কিন্তু পেয়েছিলেন, তিনি বাচ্চা তারকা, সেখানে তার আমরা রোল দেখি কত কঠিন জায়গা থেকে তিনি বলকে বানিয়ে দিয়েছেন, গোল করেছেন, গোল করিয়েছেন। এমন একজন খেলোয়াড় যখন নিজের দলে এসে এরকম পারফর্ম করে, এটি আসলে অনেক হতাশা। হতাশাজনক। আপনার টিমে রিয়াল মাদ্রিদের ভাইস ক্যাপ্টেন আছে, বার্সেলোনার মেইন ক্যাপ্টেন আছে, তাও আপনি বিশ্বকাপ প্রথম ম্যাচে এরকম হতাশাজনক স্টার্ট দিয়ে যাত্রা শুরু করলেন। এটা কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং ফর ব্রাজিল। দে হ্যাভ টু ইউটিলাইজ দিস প্লেয়ার্স। দেখা যাক, সামনে আরেকটি ম্যাচ আছে, সেই ম্যাচে আসলে 20 তারিখে ভোরে ম্যাচ আছে, সেই ম্যাচের অপেক্ষায় আমরা আছি। আজকে আমরা কথা বলছিলাম ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ নিয়ে। সেই ম্যাচের রেজাল্ট আপনারা জানেন যে 4-2 ব্যবধানে, বড় ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরেছে ক্রোয়েশিয়া। এটি আসলে হতাশাজনক, তবে হতাশা কাটি হয়তো পরের ম্যাচেও আবারও ফিরবে গেমে। ততক্ষণ আপনার যুগান্তর স্পোর্টসের সাথেই থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আরফিন জিওল অন্তর। আমি সাইম আলভি ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। পুরো বিশ্বকাপ জুড়েই আমরা থাকবেন যুগান্তরের সাথেই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।